যুগে যুগে জাগ্রত জনতা ছিনিয়ে এনেছে বিজয়ের পতাকা। যাদের রক্ত দিয়ে লেখা বাংলাদেশের নাম, তাদের জানাই সশ্রদ্ধ সালাম। জানা অজানা বিষয় নিয়ে আজকের আমার এই প্রতিবেদন। বাঙালির রাজনৈতিক চরিত্র বড়ই বিচিত্র। আমরা কথায় কথায় বলি বাঙালি নিয়ে বাঙালি বীরের জাতি। ইতিহাস ঘাটলে বাঙালি বীরের জাতি তার তেমন সাক্ষ্য প্রমাণ মেলে না। বাঙালির ইতিহাস করুণ ইতিহাস, ভীরুতার ইতিহাস, অদূরদর্শিতার ইতিহাস, হতাশার ইতিহাস, পরাধীনতার ইতিহাস। বাঙালি যদি বীরের জাতি হয়, তাহলে তারা কিভাবে শত শত বছর বা হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রইল? প্রত্যেক জাতির জীবনে জয় পরাজয় আছে, তাই বলে কি শত বছর বা হাজার বছরের পরাজয়? 1971 সালের স্বাধীনতা সংগ্রাম ছাড়া বাঙালির জয় তো দূরের কথা, পরাজয়ের ইতিহাসও তেমন নেই। কেননা পরাজয় হতে হলেও তো যুদ্ধ করতে হয়। সেটা বাঙালির কতটুক করেছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে মাত্র 17 জন অস্ত্রধারী সৈন্য নিয়ে বাংলা দখল করে ফেললেন। বাংলার রাজা লক্ষণ সেন কোনো প্রতিরোধের চেষ্টা না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। সুলতানি আমল, মোগল আমল, ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলে যারা বাংলা শাসন করেছেন তারা কেউই বাঙালি ছিলেন না। বহু ব্যক্তি বহু জাতি বাংলাকে শাসন করেছেন, কিন্তু বাংলা কাউকে শাসন করতে পারেনি। বাংলার কেউ কি স্বাধীনভাবে রাজত্ব করার চেষ্টা করেননি? তা নয়। যারা করেছেন তাদের নাম কেউই জানে না বললেই চলে। তাদেরকে কেউ স্মরণ করে না, শ্রদ্ধা করে না। বরং যারা বাংলার স্বাধীনতা হরণ করেছে, বাংলাকে পরাধীনতার শ্রীলঙ্কা আবদ্ধ করেছে, তারা এই বাঙালির কাছে শ্রদ্ধার পাত্র। বাঙালি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এটা বাঙালির ইতিহাসে একটা ট্রাজি, বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়। বাংলা ইতিহাসে যিনি প্রকাশ্য বাংলার স্বাধীনতা ঘোষণা করেন 1338 খ্রিস্টাব্দে, তিনি হলেন ফখরুদ্দিন মুবারক সাহা। তার নাম কয়জনে জানে? বরং তাকে উপহাস করে বলা হতো ফকরা। অবশ্য তার আগেও দুই একজন বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যেমন মুইজউদ্দিন তুগরিল খান। তিনি ছিলেন বাংলার সহকারী গভর্নর। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান তাকে সহকারী গভর্নর করে ঘোষণা করেন। সুযোগ বুঝে তিনি 1279 থেকে 1280 সাল বাংলার স্বাধীনতা ঘোষণা করে দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে যুদ্ধে তুগরিল খান দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের কাছে পরাজিত নিহত হন। সুলতান গিয়াসউদ্দিন বলবন ছেলের বুগরা খান দিল্লির সুলতান না হয়ে বাংলার সুলতানের পদ বেছে নেন। তিনি 1288 সালে বাংলার স্বাধীনতা ঘোষণা করে বাংলা শাসন করতে থাকেন। অথচ তাদের নাম কেউ স্মরণ করে না। অবশ্য এক স্বাধীন ছিলেন সামরিক সময়ের জন্য। পূর্ব বাংলায় 12 ভূঁইয়ারা স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন। এই 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। ঈসা খানের পর তার পুত্র সম্রাজ্যের অন্তর্ভুক্ত করার এজন্য তিনি প্রাথমিক দিকে সেনাপতি ইসলাম খান বাংলার সুবাদার নিয়োগ করে পাঠান। 12 ভূঁইয়াদের দমন করে পূর্ব বাংলাকে মোগল সাম্রাজ্যভুক্ত করার নির্দেশ দেন তিনি। 12 ভূঁইয়ারা বীরত্বের সঙ্গে মোগল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন। সুবাদার ইসলাম খাঁ পূর্ব বাংলা দখল করে 1660 সালে সোনারগাঁওয়ের স্থলে ঢাকাকে বাংলায় প্রাদেশিক রাজধানী ঘোষণা করেন এবং ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। আমাদের অনেকেই এখনো জিজ্ঞেস করেন ঢাকার অন্য নাম কি? আমরা হতচিত্তে উত্তর দেই জাহাঙ্গীরনগর। বাংলায় সম্রাট জাহাঙ্গীরকে স্মরণীয় করে রাখার জন্য পাকিস্তান সরকার ঢাকার অদূরে সাভারে 1970 সালে তার নাম অনুসারে প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর যে 12 ভূঁইয়ারা বাংলার স্বাধীনতার জন্য লড়াই করলেন, তাদের নামে কোনো কিছুই প্রতিষ্ঠা করি না, তাদের নামও হয়তো জানি না। বাংলায় যে কয়েকজন সুবাদার বা নবাব বাংলা থেকে বেশি রাজত্ব আদায় করে দিল্লিতে পাঠিয়েছেন, তারাই বাংলায় বিখ্যাত হয়ে আছেন। তাদের অন্যতম হচ্ছেন সুবাদার শায়েস্তা খান এবং নবাব মুর্শিদ কুলি খান। তারা দুইজনে বাংলা থেকে বছরে কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা রাজত্ব হিসাবে দিল্লিতে পাঠিয়েছেন। সে টাকা দিয়ে দিল্লি আগ্রাকে সমৃদ্ধ করা হয়েছে, অঙ্গরাজ্যকে
যে সারা জীবন দাক্ষিত্যর মাঠরাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে যুদ্ধের খরচ জুগিয়েছে বাংলা। শায়েস্তা খান ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করে 22 বছরে 38 কোটি টাকা বাংলা থেকে নিয়ে গেছেন। তখনকার 1 টাকা 1 ভরি স্বর্ণ, 24 ক্যারেটের বিশুদ্ধ স্বর্ণ। বাঙালির আত্মবিশ্বাস অমর্যাদার বড়ই অভাব ছিল। এরই অন্যতম কারণ ছিল শত শত বছর পরাধীনতার শ্রীলঙ্কা আবদ্ধ থাকা। এরা পরের মাথায় ছাতা ধরতে পারলেই নিজেকে ধন্য মনে করতেন। এরা নিজেরা নেতৃত্ব দিতে পারেননি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। এরা অন্যের নেতৃত্বের দিকে চেয়ে থাকতেন। ভিনদেশীদের প্রতি এদের শ্রদ্ধা ও ভক্তি ছিল অপরিসীম। সে মুসলিম হলে হয়তো আরো কথা নেই, বাঙালিরা ইচ্ছা করলে 1947 সালে বাংলাকে স্বাধীন করতে পারত। এরা বাংলাকে স্বাধীন রাষ্ট্র করতে না চেয়ে পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠল। অথচ পাকিস্তানের মানুষ পাকিস্তান প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে ওঠেনি। 1946 সালে নির্বাচন ছিল মুসলমানদের জন্য পাকিস্তান প্রতিষ্ঠার নির্বাচন। সে নির্বাচন বাংলায় শতকরা 98% মুসলমান মুসলিম লীগকে ভোট দেয়, আর পাকিস্তান অঞ্চলের শতকরা 50 থেকে 8% মুসলমান মুসলিম লীগকে ভোট দেয়। সে নির্বাচন বাংলা ছাড়া কোনো প্রদর্শনী মুসলিম লীগ নিশ্চিত সংখ্যালঘু লাভ করতে পারেনি। শুধু বাংলায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন করে। মুসলিম লীগ আর কোথাও সরকার গঠন করতে পারেনি। পাঞ্জাবে খিজির হায়াত খান তলোয়ার নেতৃত্বে ইউনিয়ন সরকার নিষ্কৃত জনাব আল্লাহর বক্সের নেতৃত্বে মুসলিম লীগ বিরোধী সরকার ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ডক্টর খান সাহেবের সঙ্গে আসবে। প্রিয় দেশবাসী, ইতিহাস সম্বন্ধে আমাদের অনেক কিছু অজানা ছিল। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত রেজাউল করিম সাহেব এই লেখাটা বা ইত্তেফাকের মহান স্বাধীনতা ও আত্মমর্যাদা সম্বন্ধে উনি এখানে লিখেছিলেন। সেই বিষয়ে আপনাদের সামনে তুলে দিলাম। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেশ আপনার, এদেশ আমাদের। আমরা স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। সবাইকে দলবদ্ধ হয়ে একবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।